চাচাতো বোনের সাথে রাতে যেভাবে কাজ করলাম গল্পটি সম্পূর্ণ শুনলে আপনারা মেশিন দিয়ে টপ টপ করে পানি চলে আসবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। তাই হাতের কাজ করার আগে অবশ্যই হাতের কাছে টিস্যু রাখবেন। যখন আমি শহরে এলাম তখন আমার চাচার মেয়ের রুমে থাকতাম। সে আমার থেকে ছোট ছিল। প্রতিরাত যখন আমি কাজ থেকে ক্লান্ত হয়ে পড়তাম তখন আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়তাম। আমার চাচার মেয়ে আমার পাশেই ঘুমাত। সেই রাতে আমি একটু দেরি করে বাড়ি ফিরলাম এবং এসেই রুমে গিয়ে মাথা রেখে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর বোন সেখানে চলে এল। তারপর সে আমার চুলে হাত বুলাল এবং আমার পায়ের কাছে বসে গেল। হঠাৎ সে কিছু করতে শুরু করল যা অনুভব করে আমার ক্লান্তি দূর হতে লাগল। তারপর সে বলল, যতক্ষণ তোমার ক্লান্তি দূর না হবে ততক্ষণ তোমাকে আরাম মিলবে না কি। তারপর বোন সারারাত আমাকে। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম শচীন। আমি যে মেয়ের রুমে থাকতাম আমার মনে হয়েছিল সে ছোট, কিন্তু সে মোটেও ছোট ছিল না। সে এতটাই বুদ্ধিমতী ছিল যে 7 বছরের একটি ছেলের দেখাশোনা করতে পারত। আসলে আমি কাজের সূত্রে শহরে এসেছিলাম এবং আমার চাচার বাড়িতে থাকতে শুরু করি। আমার মা আমাকে অবিবাহিত ছেলেদের সাথে থাকতে দিতে রাজি ছিলেন না। তিনি বলেছিলেন, শহরে তোমার চাচার বাড়ি আছে, তুমি সেখানেই থাকবে। আমি শহরে একটি ভালো বেতনের চাকরি পেয়েছিলাম। যখন আমি আমার চাচার বাড়িতে পৌঁছলাম তখন তাদের বাড়ি দেখে আমি ভাবনায় পড়ে গেলাম। চাচার বাড়ির দরজা এত ছোট ছিল যে আমার ব্যাগ এবং আমি একসাথে ভেতরে যেতে পারতাম না। কারণ এখন আমাকে সেই ছোট বাড়িতে থাকতে হবে। বাড়িতে রান্নাঘর ছাড়া একটি বেডরুম এবং একটি হল ছিল এবং সেটাও খুব ছোট ছিল। আমরা গ্রামে একটি বড় বাড়িতে থাকতাম। এখন আমি কাজের সূত্রে শহরে আমার চাচার বাড়িতে থাকতে এসেছি। চাচার বাড়িতে চাচা, চাচি এবং তাদের একটি মেয়ে ছিল। চাচা গ্রামে সবাইকে বলতেন যে শহরে তার খুব বড় বাড়ি আছে। এখন আমি সত্যিই তার বড় বাড়ি নিজের চোখে দেখছি। চাচার মেয়ে এখন 8 বছরের হয়ে গেছে। তার নাম ছিল। আমি জানতাম না যে 8 বছরের অঞ্জলি এত কিছু জানত। যখন অঞ্জলি আমার জন্য পানির গ্লাস নিয়ে এল তখন আমি তাকে দেখেই থাকলাম, কারণ অঞ্জলিকে আমি যখন 6 বছরের দেখেছিলাম তখন সে এখন 8 বছরের হয়ে গেছে। এখন সে আরও সুন্দর দেখাচ্ছিল। তারপর আমি পানি পান করলাম। এরপর চাচি আমার জন্য নাস্তা বানাতে শুরু করল। চাচাও আমাকে দেখে খুশি হলেন। মা আগেই তাকে বলে দিয়েছিলেন যে শচীন শহরে তোমার বাড়িতে থাকবে। আমি আমার চাচাকে তার বাড়িতে থাকার জন্য প্রতি মাসে 000 টাকা দিতে যাচ্ছিলাম। তাই চাচি এবং চাচার আমার থাকতে কোনো সমস্যা ছিল না। অন্যদিকে যদি আমি তাদের বাড়িতে বিনামূল্যে থাকতাম তাহলে চাচি আমাকে 2 দিনের বেশি থাকতে দিত না। আমার এত ভালো বেতন ছিল, কিন্তু আমার মা বলতেন, অবিবাহিত ছেলেদের সাথে থাকলে তুমি খারাপ হয়ে যাবে কি। তাই মায়ের কথা মেনে আমি আমার চাচার বাড়িতে থাকলাম। যখন অঞ্জলি এবং আমি প্রথম দেখা করলাম তখন অঞ্জলি আমার দিকে তাকিয়েছিল। চাচার বাড়িতে একটি রুম অঞ্জলির ছিল। চাচা এবং চাচি হলামি কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। তারপর কিছু দিন কেটে যাওয়ার পর পরের মাসের 3 তারিখে আমার বেতন পেয়ে গেলাম। তারপর চাচার বাড়িকে নিজের বাড়ি ভেবে আমি অনেক জিনিস কিনে চাচার বাড়িতে চলে এলাম। অঞ্জলির জন্য একটি নায়রা স্যুট, চাচার জন্য ফর্মাল ইউনিফর্ম, চাচির জন্য শাড়ি এবং খাবারের জিনিস, আমি সব কিছু নিয়ে এসেছিলাম। চাচি সব দেখে খুব খুশি হলেন। অঞ্জলি এখন আমার সাথে হেসে কথা বলছিল। এমনই এক রাত যখন আমি জল খেতে উঠলাম তখন অঞ্জলিকে আমার পাশে দেখতে পেলাম না। আমি আমার রুমের দরজা খোলা পেয়ে বাইরে গিয়ে দেখলাম রাত 1টার সময় অঞ্জলি হোলের পর্দা সরিয়ে দিয়েছে এবং হোলের দিকে তাকিয়ে আছে। আমি দেখতে গিয়ে তার পিছনে দাঁড়ালাম। সে এত রাতে হোলের দিকে কি দেখছে? আমি তার পিছনে দাঁড়াতেই আমার নজর হোলের দিকে ঘুরে গেল। সামনের দৃশ্য দেখে আমি অঞ্জলিকে এক পাশে টেনে নিয়ে তার হাত ধরে বেডরুমে নিয়ে গেলাম। আমি অঞ্জলিকে বললাম, অঞ্জলি, তুমি কি করছিলে? ওরা তোমার নিজের বাবা মা। রাতে মা বাবার প্রাইভেট সময়ে উকি দেওয়া ঠিক নয়। অঞ্জলিকে এভাবে চাচাচাচির দিকে তাকাতে দেখে আমি একটু রেগে গেলাম। তখন সে আমার কাছে ক্ষমা চেয়ে বলল, দাদা, এ সম্পর্কে কাউকে বলো না। আমি আজকের পর আর এমন কিছু করব না। অঞ্জলি যা করছিল তাতে তার তেমন কোনো ভুলও ছিল না। চাচার এখন একটি বড় বাড়ি কিনে নেওয়া উচিত ছিল, কারণ তাদের মেয়ে এখন বড় হয়ে উঠছিল। তাই তাদের এটা বুঝতে হবে। পরের দিন আমি চাচাকে বললাম, চাচা, এখন আপনার একটি বড় বাড়ি কিনে নেওয়া উচিত। আমাদের মায়েরা এখন বড় হয়ে উঠছে, তারও নিজের আলাদা রুম দরকার, আর আপনারও আলাদা রুম দরকার। চাচা বললেন, বাড়িতে আমরা 3 জন মানুষ,
3 জনের জন্য এত বড় বাড়ির কি দরকার? এখন তুমি বাড়িতে চতুর্থ ব্যক্তি, তবুও আমাদের থাকতে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে বড় বাড়ি কেন চাই? উত্তর শুনে আমার মুখ খারাপ হয়ে গেল। চাচার সাথে কথা বলার সময় আমার ফোন বেজে উঠল। ফোনে আমার মায়ের কল ছিল, তাই আমি ফোন রিসিভ করলাম। মা আমাকে বললেন, আমি তোমাকে একটি মেয়ের ছবি পাঠিয়েছি, বলো কেমন লাগছে? আমি বললাম, মা, মেয়েটির ছবি আমার খুব ভালো লেগেছে। কি এ কথা শুনে, যেহেতু মেয়েটি আমার মায়ের পছন্দের, তাই মা তাড়াতাড়ি পরের 2 দিনের মধ্যে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন। বিয়ের পর কিছু দিনের ছুটির পর আমি কাজের জন্য শহরে আসতে লাগলাম। তখন মা বললেন, তোমার স্ত্রীকে কিছু দিনের জন্য নিজের সাথে নিয়ে যাও। তারপর আমি তারাকে আমার সাথে শহরে নিয়ে এলাম। আগে আমি শহরে চাচার বাড়িতে থাকতাম, তাই আমি চাচার বাড়িতে চলে এলাম। যখন আমি আমার স্ত্রীকে নিয়ে চাচার বাড়িতে এলাম, তখন অঞ্জলির রুম পুরোপুরি আমার হয়ে গেল। সে রাতে তার বাবা মায়ের সাথে হলে ঘুমাত। তারাকে শহরে আনার 3 দিন পর, হঠাৎ এক রাতে যখন আমি আমার স্ত্রীর কোলে ঘুমাচ্ছিলাম, তখন আমি অঞ্জলিকে আমাদের পাশের রুম থেকে উকি দিতে দেখলাম। তাকে দেখে আমি তাড়াতাড়ি তারাকে ছেড়ে বিছানা থেকে উঠে বসলাম। আমাকে উঠতে দেখে অঞ্জলি তাড়াতাড়ি দরজা থেকে সরে গেল। তারপর আমি ভাবতে লাগলাম, যদি তারাকে এই শহরের পরিবেশ পছন্দ হয়, তাহলে আমি পরের মাসেই আমাদের জন্য আলাদা রুম খুঁজে নেব। কিন্তু 5ম দিনেই তারা শহরটাকে না বলতে শুরু করল। সে বলল, আমি এখানে বেশি দিন থাকতে পারব না। আমার গ্রামে থাকার অভ্যাস, এখানকার জলও আমার পছন্দ নয়, বাতাসও নয়। তারপর হঠাৎ তারার স্বাস্থ্য খারাপ হয়ে গেল। এত দিন থাকার পরও আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু তারার ব্যথা শুরু হল। তাই সে গ্রামে যাওয়ার জিদ করতে লাগল। তার স্বাস্থ্য খারাপ হতে থাকায় আমি তাকে গ্রামে পাঠিয়ে দিলাম। তারপর আমি চাচার বাড়িতে একা থাকতে লাগলাম। আমি তারার সাথে ততটা খুশি ছিলাম না, যতটা হওয়া উচিত ছিল। কারণ আমি যে ছবি দেখেছিলাম তা খুব চমকদার ছিল, আর সে বিয়েতেও চমকাচ্ছিল। কিন্তু বিয়ের পর যখন সে মেকআপ তুলে ফেল, তখন তাকে দেখে আমি খুব বিব্রত বোধ করলাম। কারণ আকাশের তারার মতো আমার তারা ছিল না, সে একটু শ্যামলা ছিল। আমার গোরা স্ত্রী চাইছিল, কিন্তু এখন আর কি করা, বিয়ে হয়ে গেছে, আর সে পবিত্র। তাই আমি তাকে বিশ্বাস করে তার সাথে জীবন কাটাতে চাইলাম। এখন তারা গ্রামে চলে গেছে, তাই আমার জন্য আরও ভালো ছিল। যদিও এখন আমার বিয়ে হয়ে গেছে, তবুও আমি শহরেই কাজ করব। তাই ভাবলাম চাচার বাড়িতেই থাকা ভালো, কারণ নিজের জন্য এত টাকা খরচ করা আমার পছন্দ নয়। তারার গ্রামে যাওয়ার পর আমি 3 দিনের ছুটি নিলাম, কারণ আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং বিশ্রাম নিতে চেয়েছিলাম। যেদিন আমার ছুটি, চাচা যেমন প্রতিদিন সকালে কাজে চলে গেলেন, চাচি একটি গৃহশিল্প কোম্পানিতে কাজ করতে যেতেন। তিনিও কাজে চলে গিয়েছিলেন। সেই সময় অঞ্জলি এবং আমি দুজনেই বাড়িতে ছিলাম। নাস্তার পর আমি আমার ল্যাপটপ নিতে বেডরুমে যাচ্ছিলাম। কামরার দরজায় হ্যান্ডেল পর্যন্ত ছিল না, তাই বেডরুমের দরজা সবসময় একটু খোলাই থাকত। আর আজ আমি অঞ্জলিকে খোলা দরজার ফাঁক দিয়ে তার কাপড় বদলাতে দেখলাম। অঞ্জলির গোরা সুন্দর রূপ দেখে আমার চোখে চমক এসে গেল। তারপর ভাবলাম, কোথায় আমার কালো বউ আর কোথায় অঞ্জলি? দুজনের মধ্যে দূর দূর পর্যন্ত কোনো মিল নেই। অঞ্জলি অনেকদিন ধরে আমার আশেপাশে ছিল, কিন্তু আমি তাকে কখনো এভাবে দেখিনি। তার গোরা রং দেখে বললাম, হায় রে আমার কপাল। এখন আমার অঞ্জলিকে এভাবে দেখতে ভালো লাগতে শুরু করেছিল, তাই আমি তাকে দেখতেই থাকলাম। এতে আমার ভেতর একটা সাড়া পড়ে গেল। এখন আমি অঞ্জলিকে আর বেশি সময় ধরে দরজায় দাঁড়িয়ে দেখতে পারছিলাম না, কারণ এটা আমার ভালো লাগছিল না। যখন অঞ্জলি প্রস্তুত হয়ে কামরা থেকে বেরিয়ে এল, আমি তাকে দেখেই থাকলাম। সে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। চাচা চাচি মধ্যবিত্ত ছিলেন, কিন্তু অঞ্জলি একটা হাই ক্লাস মেয়ের মতো থাকত। সে দেখতে খুব সুন্দর ছিল, তাই কোনো কাপড়ই তার উপর ভালো লাগত। সেই রাতে অঞ্জলি আমার কামরায় ঘুমাতে এল। সে বলল, ভাবি গ্রামে চলে গেছেন, এখন আমি আবার আমার রুমে আরামে ঘুমাতে পারব। সে আর হলেও ঘুমাতে চাইছিল না, তাই আমি তাকে আগের মতো আমার পাশে ঘুমাতে দিলাম। রাতে কামরায় অন্ধকার ছিল। কিছুক্ষণ পর আমি কারো হাঁটার শব্দ শুনলাম। আমি কামরার লাইট জ্বালালাম, তখন দেখলাম অঞ্জলি তার কাপড়ের পাশে দাঁড়িয়ে আছে। আমি তার কাছে গেলাম এবং কিছু না বলে আমার শার্ট খুলে রেখে লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। আমার মনে হল অঞ্জলিও তার কাপড় বদলাতে দাঁড়িয়েছিল, তাই লাইট বন্ধ করে দিয়েছিলাম। কিছুক্ষণ পর আমি আবার লাইট জ্বালালাম, তখন অঞ্জলি ছোট ছোট কাপড়ে ছিল। আমি তাকে এভাবে দেখে লজ্জা পেলাম এবং আবার লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিনও আমার ছুটি ছিল, কারণ আমার ছুটি পুরো 3 দিনের ছিল।
তাই আমার বন্ধু আমাকে বলল যে আজ আমাদের কোথাও বেড়াতে যাওয়া উচিত। তাই আমি আমার বন্ধুর সাথে দুপুরে বেড়াতে গেলাম। তখনই আমি অঞ্জলিকে একটি দামি ক্যাফেতে বসে থাকতে দেখলাম। তার সখীরা খুব হাইফাই লাগছিল। সে বাড়ি থেকে আলাদা আলাদা কাপড় পরে বেরিয়েছিল, আর এখন আমি অঞ্জলিকে একেবারে অন্য রকম কাপড়ে দেখছিলাম। তারপর আমি উঠে গিয়ে অঞ্জলির সাথে দেখা করলাম। আমি তাকে বললাম, এসব কি? সে আমাকে তার সখীর কাছ থেকে আলাদা নিয়ে গেল এবং বলল, শচীন, আমি আজ রাতে তোমার সব প্রশ্নের উত্তর দেব। এখন তুমি এখান থেকে চলে যাও, প্লিজ। আর হ্যাঁ, তোমার মুখ বন্ধ রাখো যতক্ষণ না আমি তোমার প্রশ্নের উত্তর দিই। তারপর রাতে যখন চাচা চাচি ঘুমাতে চলে গেলেন, তখন আমি অঞ্জলিকে জিজ্ঞাসা করতে শুরু করলাম, অঞ্জলি, আমি দুপুরে যা দেখলাম তার মানে কি? তখন সে বলল, এসব হাই ক্লাস লাইফ ছিল, কারণ আমি এভাবে থাকতে পারি না। অঞ্জলি 8 বছরের মেয়ে ছিল, কিন্তু আমি তার ব্যবহার ও কথায় বড় পার্থক্য দেখলাম। আমার সাথে কথা বলতে বলতে সে আমার কাছে চলে এল। যেদিন থেকে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে আমি অনুভব করছিলাম যে একজন নারী থেকে আমি কতটা সুখ পাই, আর এখন অঞ্জলির মতো সুন্দরী মেয়েকে আমার পাশে দেখে আমি আমার হুঁশ হারাতে শুরু করেছিলাম। কিন্তু যেই আমার হুঁশ ফিরল এবং আমি অঞ্জলিকে আমার থেকে দূরে সরালাম, তখন আমার মনে হল না যে অঞ্জলি আমার চাচার মেয়ে, কারণ তার ব্যবহারে আমার তা মনে হয়নি। সেই রাতে আমি তাকে আমার থেকে দূরে সরিয়ে ঘুমাতে চলে গেলাম এবং সকালে উঠার আগেই কামরা থেকে বেরিয়ে গেলাম। আমি হলে বসে নাস্তা করছিলাম, যখন অঞ্জলি কামরা থেকে বেরিয়ে এল, তখন আমি তাকে খোঁড়াতে খোঁড়াতে হাঁটতে দেখলাম। আমি বুঝতে পারছিলাম না যে সে কেন এভাবে পায়ে খোঁড়াচ্ছে। আমার মনে হল হয়তো তার পায়ে কিছু লেগেছে। যখন চাচির নজর তার উপর পড়ল, তখন চাচি তাকে জিজ্ঞাসা করলেন, অঞ্জলি, তুমি এত খোঁড়াচ্ছ কেন? তোমার পায়ে কোনো সমস্যা আছে? এতে সে বলল, শচীন আমার থেকে ভালো জানে যে আমার পায়ে কী সমস্যা আছে। অঞ্জলি সরাসরি আমার দিকে ইশারা করল। আমি এর কারণ জানতাম না এবং এও জানতাম না যে সে আমাকে এমন কেন বলল। তবুও আমি চাচিকে বললাম যে ঘুমানোর সময় অঞ্জলির পা বিছানার কোণায় লেগে গিয়েছিল। অঞ্জলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে খুবই লোভনীয় দৃষ্টিতে দেখছিল। তারপর আমি ভাবলাম, যেই চাচি কাজে যাবেন, আমি তাকে এমন মিথ্যা বলার কারণ জিজ্ঞাসা করব। সেই সময় অঞ্জলি আমাকে বলল, আজ আমি শুধু আমার মায়ের সামনে খোঁড়াচ্ছিলাম, কাল বাবার সামনেও এভাবেই খোঁড়াব। আরও অনেক কিছু করতে পারি আমি, যদি তুমি আমাকে তা না দাও যা আমি চাই। সে বলল, যখন তোমার কোনো কিছুরই প্রয়োজন নেই, তখন আমি তোমাকে কিভাবে কিছু দিতে পারি? তখনই অঞ্জলি আমার কাছে এল। তারপর সে বলল, ঠিক আছে, তুমি যা চাও তা আমার কাছ থেকে নিতে পারো। এবং সে আমার সামনে তার বাহু প্রসারিত করে দাঁড়িয়ে রইল। আমি বুঝতে পারলাম না সে কি বলছে। তখনই সে আমার হাত ধরে তার কোমরে রাখল এবং বলল, তুমি যা চাও আমার সাথে করতে পারো, কিন্তু এর জন্য তোমাকে আমাকে কিছু অর্থ দিতে হবে। তখন আমার মনে পড়ল, গত রাতেও সম্ভবত অঞ্জলি আমার প্যান্ট থেকে কিছু টাকা নিচ্ছিল, কিন্তু তবুও আমি তাকে কিছু বলিনি। কিন্তু এখন সে চরম সীমায় পৌঁছে গেছে। সে টাকার জন্য এত অল্প বয়সে অবাঞ্ছিত কাজ করতে প্রস্তুত ছিল। সে জোর করে আমার হাত তার কোমরে রাখল। আমি তাকে বললাম যে এটা সব ভুল, কিন্তু সে একটাও শুনল না এবং তারপর সে আমাকে জড়িয়ে ধরল। তারপর কোনোমতে আমি অঞ্জলি থেকে দূরে সরে গেলাম। সে আমাকে আবার তার দিকে টেনে নিল। তারপর সে বলল, এখন আমাদের মধ্যে কেউ নেই, তুমি আমার কাছ থেকে যা চাও নিতে পারো। অঞ্জলি কথা বলছিল, তখনই দরজায় চাচি এসে পড়লেন। চাচি যখন আমাদের দেখলেন, তখন অঞ্জলি আমার থেকে বেশি দূরে ছিল না। চাচি অঞ্জলিকে বললেন, অঞ্জলি, তুমি এসব কি করতে যাচ্ছ? অঞ্জলি নির্ভয়ে চাচিকে বলল, আমি কি ভুল করছি? আমিও একটি ভালো হাই ক্লাস জীবন যাপন করতে চাই, তাই আমি তাই করছি যা আপনি করেন। আপনি কি আপনার ম্যানেজারের সাথে এমন কিছু করেন না এবং তার কাছ থেকে টাকা নেন না? আমি এসব দেখেছি। এখন আমার কাছে আমার বাড়িতে বেশি টাকা উপার্জনের উপায় পেয়েছি, তাই আমি তার সাথে এসব করতে প্রস্তুত। তখন চাচি অঞ্জলির উপর চিৎকার করে উঠলেন। তিনি অঞ্জলিকে বললেন যে তুমি খুব বোকা, তোমার বড়দের সাথে কথা বলার কোনো বুদ্ধি নেই। চাচি অঞ্জলির মুখ বন্ধ করার জন্য তার দিকে দৌড়ে গেলেন, কিন্তু তখনই আমি চাচিকে থামিয়ে দিলাম। তারপর আমি চাচিকে বললাম, অঞ্জলি যা বলছে তা কি সত্য? তখন চাচি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন এবং আমার প্রশ্নের উত্তর দিতে পারলেন না। তখন আমি আরও বললাম, চাচি, আপনি এটা কি করছেন? সম্ভবত এসব দেখে অঞ্জলির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যেদিন থেকে আমি এই বাড়িতে এসেছি, আমি তাকে একবার নয়, দুবার আমার পকেট থেকে টাকা নিতে দেখেছি।
আমার টাকা একবার নয়, বহুবার চুরি হয়েছে, কিন্তু আপনার এবং মায়ের কারণে আমি শান্ত থেকেছি। আমি এই পরিবারের কোনো সদস্যের উপর কখনো সন্দেহ করিনি, কিন্তু এই বিষয় থেকে চিরতরে মুক্তি পাওয়া জরুরি ছিল, কারণ অঞ্জলির অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। যেদিন থেকে আমি অঞ্জলিকে টাকা চুরি করতে দেখেছি, সেদিন থেকে আমি তার উপর নজর রাখছি। সে এখন আমার সামনে টাকা চুরি করতে পারছিল না, এবং আমি জানতাম না যে অঞ্জলি এখন এমন পথ বেছে নেবে। আপনি আমাকে সত্য বলুন, আপনারা দুজন মিলে চাচার পিছনে এই বাড়িতে একসাথে কি করছেন? আমার কথা শুনে চাচি কেঁদে ফেললেন। তারপর তিনি বললেন, দয়া করে ধৈর্য ধরুন এবং আপনার চাচাকে কিছু বলবেন না। শুধু একবার আমি একটি ছেলেকে আমার কোম্পানিতে নিয়ে গিয়েছিলাম, তারপর কখন তার নজর আমার উপর পড়ল, আমি টেরই পাইনি। আমার কোম্পানিতে একজন ম্যানেজারের সাথে আমার সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কের একমাত্র কারণ টাকা। আপনার চাচার কাছে টাকা থাকা সত্ত্বেও তিনি আমাদের সুখে রাখতে পারেন না, এবং না তার কোনো মাথাব্যথা আছে। আপনার চাচা আমার এবং তার মেয়ের সম্পর্কে কখনো কিছু ভাবেননি। ম্যানেজার থেকে যে টাকা পাই তা দিয়ে আমি আমার এবং অঞ্জলির কিছু প্রয়োজন মেটাই, কিন্তু আমি জানতাম না যে অঞ্জলির প্রয়োজন এত বেড়ে যাবে। আপনার চাচার শহরে আরও একটি বাড়ি আছে, সেই বাড়ি এই বাড়ি থেকে বড়, কিন্তু আপনার চাচা সেই বাড়ি ভাড়া দিয়ে টাকা উপার্জন করেন এবং আমাদের এত ছোট বাড়িতে মানিয়ে নিতে বাধ্য করেন। আপনার চাচার কৃপণতার কারণে এই সময় আমাদের জীবনে এসেছে, কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। তারপর চাচি অঞ্জলিকে স্নেহে জড়িয়ে ধরে বললেন, আমাকে ক্ষমা করো, আমি আজকের পর সেই চাকরি এবং ম্যানেজারের সংস্পর্শ ছেড়ে দেব। তখন অঞ্জলি বলল, মা, আমি ইচ্ছা করেই এটা করছিলাম যাতে আপনি এসব ছেড়ে দেন। যখন শচীন ভাই আমাকে টাকা চুরি করতে দেখল, তখন আমি তাকে সব সত্য বলেছিলাম। আপনি ভুলে গিয়েছিলেন যে টাকা উপার্জনের জন্য আপনি আপনার ম্যানেজারের সাথে কি করছেন, এবং এটাও ভাবেননি যে যদি আমি এটা জানতে পারি, তাহলে আমি কি ভাবব। শচীন ভাইয়ের ধন্যবাদ, যিনি আমার চোখ খুলে দিয়েছেন। আজ আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এবং আমিও আমার ভুল বুঝতে পেরেছি। অঞ্জলি এবং আমি মিলে চাচিকে তার ভুল বুঝিয়ে দিলাম। আমিও চাচিকে বোঝালাম এবং একটি ছোট্ট খেলা খেলার জন্য বললাম। শেষ পর্যন্ত চাচি আমার কথা মেনে নিলেন এবং অঞ্জলিকে নিয়ে চিরতরে তার মায়ের বাড়ি চলে গেলেন। তখনই চৌগি চাচার মনে একটি আলো জ্বলে উঠল এবং তিনি তার ছোট্ট ঘরটি ছেড়ে দিলেন এবং তার জিনিসপত্র অন্য ঘরে সরিয়ে নেওয়ার কথা বললেন। এটি শুনে চাচি এবং অঞ্জলি খুব খুশি হলেন এবং দুজনেই আমাকে ধন্যবাদ দিলেন। সেই দিন থেকে চাচা তার কৃপণতা অনেক কমিয়ে দিলেন। আমিও জীবনের পথে আমার মা ভালোভাবে শিখিয়েছিলেন যে জীবনে টাকা সঞ্চয় করা উচিত, কিন্তু প্রথমে নিজের পরিবারের মানুষদের খুশি রাখার পর। যদি কেউ তার স্ত্রী এবং বাচ্চাদের সব বিষয়ে না বলে দেয়, তবে ঘরের ব্যক্তি ভুল পথে যেতে পারে। একজন মানুষ নিজের এবং নিজের পরিবারের জন্য উপার্জন করে। একভাবে কৃপণ হওয়া ভালো, কিন্তু এতটাও কৃপণ হবেন না যে আপনার পরিবার কোনো ভুল পথে চলে যায়। আমাদের কৃপণতার কারণে কখনো কখনো আমাদের ঘরের কেউ দুর্ভাগ্যের দিকে যেতে পারে। আমাদের এই বিষয়েও ভাবা উচিত। টাকা সঞ্চয় করুন, কিন্তু এতটাও নয় যে আপনি আপনার জীবন যাপন করাই ভুলে যান। তাই আমার প্রিয় বন্ধুরা, এটি ছিল আমাদের আজকের ছোট্ট গল্প। আপনি এই গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানান।